তোকে বিশ্বাস করেই আমি দক্ষিণ এশিয়ার মধ্যে সফলতম হতে পারতাম, তাহলে এত ছোট স্বপ্ন দেখতাম না। আমি পুরো পৃথিবীর মধ্যে সফলতম হওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আজকে তাদের তিন বক্তা যে তথ্যগুলো দিয়ে গেলেন, তাদের তথ্য অনুযায়ী 1971 থেকে আজকে 2022 সালে এসে বাংলাদেশ প্রত্যেকটি ক্ষেত্রে উন্নত হয়েছে। হ্যাঁ, আমরা বিশ্বাস করি উন্নত হয়েছে, কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ কিংবা পৃথিবীর অন্যান্য দেশ কি বসে রয়েছে? লিঙ্গ বিচারক মন্ডলী একটু লক্ষ্য করুন। 2020 সালের তথ্য মতে বাংলাদেশের যে অর্থনীতি, এটি হচ্ছে বিশ্বের 35তম বড় অর্থনীতির দেশ, যেটা 2035 সালে গিয়ে হবে বিশ্বের 25তম বড় অর্থনীতির দেশ। বাংলাদেশের উন্নতি হচ্ছে, হবে। আপনি যদি ভারতের দিকে তাকান, ভারত বর্তমানে বিশ্বের 7ম বড় অর্থনীতি দেশ। 2035 সালে গিয়ে ভারত হবে বিশ্বের 3য় বড় অর্থনীতি দেশ। ভারত আপনার দিকে তাকিয়ে বসে রয়েছে না, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ বসে থাকছে না, পৃথিবীর অন্যান্য দেশগুলো বসে থাকছে না। আমাদের কথা হচ্ছে, যখন আমরা দক্ষিণ এশিয়ার সফলতম হতে চাইবো, আমাদের সামনে যে একটি ব্যারিয়ার রয়েছে ভারত, সেটিকে আমাদের টপকে যেতে হবে। কেন আমরা যেতে পারবো না, কোথায় কোথায় সে বাধাগুলো রয়েছে, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আর আজকে বললেন আমরা আন্তর্জাতিক অনেক স্বীকৃতি পেয়েছি। হ্যাঁ, আমরা অসংখ্য স্বীকৃতি পেয়েছি, কিন্তু আপনি এটি কেন বলছেন না যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 2021 সালে বলেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। তারা বলেছে অন্তত আফগানিস্তানের পিছনে বাংলাদেশ রয়েছে, নেপাল, ভুটান, এদের চেয়েও বাংলাদেশ বেশি দুর্নীতিগ্রস্ত দেশ। আপনি কেন এটি বলছেন না? বিগত 15 বছর ধরে আপনার দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, তা দিয়ে আপনার দেশে 2 বছরের বাজেট দেওয়া যেত। আমাদের সমস্যাগুলো এই জায়গায়। আপনি শিক্ষা নিয়ে কথা বলছেন, বাংলাদেশের শিক্ষা খাত যদি লক্ষ্য করুন, পৃথিবীর কোনো মধ্যমায়ের দেশ, স্বল্পোন্নত দেশ কিংবা উন্নত দেশে জিডিপির মাত্র 2% শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয় না। বাংলাদেশে মাত্র 2% দেওয়া হয়। শুনে অবাক হবেন, এই 2%-এর অধিকাংশ চলে যায় আমাদের ওই শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন দিতে। আপনি যদি লক্ষ্য করুন যে আজকে কেন ভারত আপনার চেয়ে এগিয়ে থাকবে, আজকে এই পজিশন দাঁড়িয়ে পৃথিবীর যত মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে, তাদের যদি একটি তালিকা করেন, সেরা 10টির অন্তত 9টি পাবেন যেখানে ভারতের যারা রয়েছে তারা সিইও, কিন্তু বাংলাদেশের একটিও পাননি, আগামী 10 বছরও পাবেন না। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে যেগুলো আপনারা উপেক্ষা করে যাচ্ছেন। আপনারা কিভাবে ভারতের সাথে তুলনা করেন? একটু আগে একটি হাস্যকর কথা বলে গিয়েছেন যে ভারতে নাকি 0.2 মিলিয়ন, অর্থাৎ মাত্র 2 লক্ষ মানুষ বিদ্যুতের সুবিধার কাছাকাছি যেতে পারেনি। আপনি একবার চিন্তা করেছেন ভারতের জনসংখ্যা কত? 130 কোটি জনসংখ্যার একটি দেশ, আর আপনি 17 কোটি জনসংখ্যা নিয়ে ভারতের সাথে তুলনা করছেন। আপনি যদি 17কে 130-এর সাথে তুলনা করে সে অনুযায়ী গুণ করতেন, তাহলে দেখবেন ভারত আপনার চেয়ে অবশ্যই এগিয়ে রয়েছে। আপনি আজকে কথা বলছেন বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে, কৃষি খাতের কথা বলছেন। বাংলাদেশের কৃষি খাতের জন্যই আমাদের কারো ভুগতে হবে। বাংলাদেশের কৃষি খাতে আপনি এই জরিপে আর আপনার এই পরিসংখ্যানে যা দেখাচ্ছেন, কৃষকের কাছে যান, সেটি দেখতে পাবেন না। কৃষক আজকে তার ধানে আগুন পর্যন্ত লাগিয়ে দেয়। আজকে কি হয়েছে? আজকে হয়েছে যে পুরো বাংলাদেশে যে হাসপাতালের যে সিস্টেম, স্বাস্থ্য খাত, এটি 8 থেকে 10টি কোম্পানির হাতে, মানুষের হাতে জিম্মি রয়েছে। এটি থেকে বের হয়ে আসতে হবে। আজকে আমাদের ঢাকা শহর কেন্দ্রিক সবকিছু সেন্ট্রালাইজড হয়ে গিয়েছে, এখান থেকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। ঢাকা শহর পৃথিবীর বসবাসের অনুপযোগী শহরদের মধ্যে অন্যতম। এই অন্যতম হওয়ার যে কারণটি, এই অন্যতম কারণটি হচ্ছে এটি। আমাদেরকে এই জায়গাগুলোতে কাজ করতে হবে। আপনি ডেল্টা প্লেনের কথা বলছেন, আপনি প্যারিস চুক্তির কথা বলছেন। এই প্যারিস চুক্তি থেকে